আসসালামু আলাইকুম। আজকে আমাদের কততম ক্লাস? মনে আছে? আমি এটা অন করার সাথে সাথে রাজ করেন কততম ক্লাস মনে নাই না? হবে স্যার 8 স্যার নবম। আচ্ছা হ্যাঁ, তাহলে নবম, এইটা তো ঠিক বলছেন, নবম। তাহলে আইভিএফ পদ্ধতিটাই কিন্তু সৃজনশীল হিসেবে আসে আর কি। হ্যাঁ, আইভিএফ পদ্ধতি যে কৃত্রিম গর্ভধারণ যেটা, তো ইনভিট্রো ফার্টিলাইজেশন, এর আগে বলছি ইনভিট্রো মানে কাচের ভিতরে বোঝায়, ইনভিট্রো মানে কাচের ভিতরে বোঝায়। হ্যাঁ, ইন ভিভো যদি বলে তাহলে কোষের ভিতরে, আর ইনভিট্রো মানে কাচের ভিতরে, কাচের ভিতরে আর কি, কাচের মধ্যে গর্ভধারণ করা এরকম বোঝাচ্ছে, তাই না? তো এটা খুবই সোজা, আমি খালি একটু বলে দেবো তাহলে তোমরা আর কি এটা পারবা। তো এটার ক্ষেত্রে কি করা হয় যে যখন হচ্ছে কোনো নারী বা কোনো পুরুষ যৌন অক্ষম হয়, ধরো সমস্যা হলো নারীদের যে তার সমস্যা, অথবা সমস্যা পুরুষেরও তো হতে পারে। এখন যদি কোনো নারীর সমস্যা হয় তাহলে অন্য কোনো মহিলার ডিম্বাণু নেওয়া হয়। তো ডিম্বাণু নেওয়ার সময় ফলিকল স্টিমুলেটিং হরমোন, যে হরমোনটা যে ডিম্বাণু বেশি বেশি তৈরি করার কাজ করে আর কি, ওইটা ইনজেক্ট করা হয় যাতে করে বেশি বেশি ডিম্বাণু তৈরি হয়। একটা ডিম্বাণু নিয়ে রিস্ক, ওই একটা ডিম্বাণু সঠিকভাবে নিষেধক্রিয়ার পর পরবর্তী ধাপ নাও যাইতে পারে। এই কারণে দেখা যায় প্রায় 6-7টা ডিম্বাণু নেওয়া হয়, বেশি নেওয়া হয়। নেওয়ার পরে শুক্রাণুর ক্ষেত্রেও কিন্তু ডিম্বাণু নেওয়ার সিস্টেমটা একটা চোষক ধরনের জিনিস আর কি, যে প্রথমে একটু অবশ করে নেওয়া হয়, তারপর ওই চোষক ধরনের পাইপের মতো একটা জিনিস এটা ভিতরে ঢোকায় যায়, ওখানে থেকে ওই চোষক মেশিনের সাহায্যে ওই ডিম্বাণু কালেকশন করে নেয়। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম। তো এটা যখন পড়াচ্ছিলাম তখন হচ্ছে যে অতীতে একটা ব্যাচে এরকম ঘটনা ঘটছিল, এটা যখন পড়াচ্ছিলাম তো তখন একজন প্রশ্ন করছিল যে মেয়েদের তো আর কি এইভাবে নেওয়া হয় ডিম্বাণু, তাহলে ছেলেদের শুক্রাণু কিভাবে নেওয়া হয়? এটা হচ্ছে যে একটা ছাত্রী প্রশ্ন করলো, এখন একটা ছাত্রী প্রশ্ন করছে যে এখন মানে ওর জানতে ইচ্ছা করছে যে ছেলেদেরটা তাহলে কিভাবে নেওয়া হয়। হ্যাঁ, প্রশ্ন করছে না তো মানে এখন তো সমস্যা, ধরো তাহলে এখন শুক্রাণু তো নিতে হবে, ডিম্বাণু নেওয়া হয়েছে না, এখন হলো যদি ওই স্বামীর সমস্যা না থাকে তাহলে তো স্বামীটা নিলে হবে, আর যদি স্বামীরও সমস্যা থাকে তাহলে অন্য কোনো পুরুষের শুক্রাণু নেওয়া হবে। তো স্বাভাবিক চোষকের মাধ্যমে তো নেওয়া হলো, তাহলে পুরুষের তো ওরকম চোষকের মাধ্যমে নেওয়ার সুযোগটা কম, তো এখন ভিতরে তো ঢুকাই নেওয়ার কোনো সুযোগ নাই। তো এখন হচ্ছে যে পুরুষেরটা কি হবে, তো ওই জন্য প্রশ্ন করছে যে পুরুষের শুক্রাণু কিভাবে নেওয়া হয় আর কি। তার উত্তর দেওয়ার আগে একটা ছাত্র বলছে যে সেই ক্ষেত্রে তো মেশিন স্টার্ট দিতে হবে, ও নিজে উত্তর দিয়ে দিল। তা আমি এরকম ধরনের বাক্য একটা ছাত্রের কাছে প্রথম শিখলাম যে মেশিন আবার স্টার্ট দিতে হবে, মানে আমিও আপনার কাছে একটা বাক্য শিখছি কিন্তু আমি জীবন জানতাম না, তাই না? বলবো? হ্যাঁ না ভাই, আপনি সামনে তো এই বলো সমস্যা কি? আমার দিকে না সাইড দিকে তাকাও, আমার দিকে তাকাও। এদের জন্যই বলতে ইচ্ছে করছে না, এদের তো সমস্যা নেই। আমরা যে কান বন্ধ করলাম, হ্যাঁ বলো, বলছিস শুনতে পাচ্ছি না। বলো তাড়াতাড়ি বলো। আমারও তো বলবো, হ্যাঁ এদিকে দিব আমার কই না ওই বলে দে রে সারা বই নষ্ট করে হ্যাঁ পেছনে হ্যাঁ আপনি ঠিক আছে। তারপরে বলবেন কি ওহো আচ্ছা হ্যাঁ এখন মুখ বন্ধ। আচ্ছা তাহলে যে এটা তো বুঝলা, এখন শুক্রাণু নেওয়া হলো, নিয়ে একটা প্যাটেটিসের মধ্যে তোমার ওই যে ডিম্বাণু আর ওই শুক্রাণু একসাথে রাখা হয়, এবং সাধারণত 2-3 দিনের মধ্যেই নিষেক্রিয়া সংঘটিত হয়ে যায়, এবং এটা একটা যে ক্লিভেজের মরুলা দশা বা ব্লাস্টুলা পর্যন্ত পৌঁছে যায়, ওখানে পুষ্টি মাধ্যম থাকে। তো তারপরে এটা আবার জ্বরের মধ্যে ঢোকা দেওয়া হয়, জ্বরের মধ্যে ঢোকা দিলে তখন তোমার হচ্ছে যে সেখানে স্বাভাবিকভাবেই, তো অনেকে মনে করে টেস্ট টিউব বেবি মানে তো টেস্ট টিউবে বাচ্চা হয়ে যাওয়া, তো টেস্ট টিউবে তো বাচ্চা হচ্ছে না, টেস্ট টিউবে কিছু সময়ের জন্য রাখা হচ্ছে, এই জন্য এটাকে টেস্ট টিউব বেবি বলা হচ্ছে। তাহলে এই সমস্যাটা যে উন্নত দেশে তো ইচ্ছা করেও করে অনেকে, কি ইনভিট্রো ফার্টিলাইজেশন যেটা, এটা কিন্তু অনেকে ইচ্ছাকৃতভাবে করে, যে যারা ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত
তাদের হচ্ছে পেটে বাচ্চা নেওয়ার ক্ষমতা নাই, মানে ক্ষমতা আছে কিন্তু হচ্ছে যে পেটে বাচ্চা নিতে গেলে ফিগার নষ্ট হয়ে যাবে। না ফিগারও নষ্ট হবে, আর আরেকটা যে উন্নত দেশে তোমার এরকম ছুটি দেয় না, মানে এক পেটে বাচ্চা আসা মানে ওই মহিলা তো ওরকম ছুটি নাই উন্নত দেশে বাচ্চা নেওয়ার মতো দিয়ে নেয়। তো ওই কারণে তোমার হচ্ছে যে ওরা হচ্ছে নিজের স্বামী স্ত্রী উভয়ই কোনো একটা মহিলাকে কন্ট্যাক্ট করে এবং মহিলাকে বলে যে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু তোমার পেটে জন্মগ্রহণ করাবো। এই জমি অন্যের কিন্তু বীজ হচ্ছে জমি অন্য মানুষের কিন্তু বীজ আবার আরেক মানুষের, এরকম। তারপরে ওই বীজটা মনে করো তার জলের মধ্যে রাখবে এরকম আর কি। তো ওদের দেশে ওরা ক্যারিয়ার নিয়েও খুব ব্যস্ত থাকে, আবার ওদের ছুটিও নাই, তো যার জন্য মহিলা বাচ্চা পেটে নিতে পারে না। ওরা ওই মানে অন্য কাউকে দিয়ে বাচ্চা রেডিমেড বাচ্চা আর কি কিনে নেয়, রেডিমেড বাচ্চা কিনে নেয় কারণ ওই যার সাথে কন্ট্যাক্ট করে তার তো আবার টাকা দিতে হয়, একটা কন্ট্রাক্ট হয়, ওই কন্ট্রাক্ট 1 বছর 2 বছর 1.5 বছর এরকম হয় সাধারণত। তো এইভাবে উন্নত দেশে আইভিএফ পদ্ধতিটা উন্নত দেশে এইভাবেও করে, মানে সমস্যা তারাও করে ওরা, যে আমাদের দেশে এরকম কেউ করে না কিন্তু উন্নত দেশে সেটা করে। আমাদের দেশে তো ছুটির ব্যাপারটা আছে আর কি, কিন্তু উন্নত দেশে ছুটির ব্যাপারটা নাই, প্রেগন্যান্সির জন্য না কোনো ছুটি নেই। ওরা তাহলে তুমি চাকরি ছেড়ে দাও, তো ওরা চাকরিও ছাড়বে না, ক্যারিয়ার নষ্ট করবে না। বাসায় তো যে বাসায় আপনার বাসায় অফিসের কাজ না কিন্তু এমন এমন কিছু চাকরি আছে যেটা হয়তো সশৈলী করতে হবে, এরকম ব্যবসা থাকতে পারে যে ছুটি দেয় না, এটা কেমন? বাচ্চা নেওয়ার জন্য অসুস্থতার জন্য ছুটি আছে, কিন্তু হলো এই যে ধরো আসলে বাচ্চা হলো আমাদের দেশে যেমন 6 মাস ছুটি আছে, তো ওদের ওরকম কোনো প্রেগন্যান্সি তাহলে কি ওরা চান্দিকালি বংশমালা 6 মাস না সেটা না, ওদের কাছে নতুন মানুষ আসার থেকে যারা আমরা আসি তারাই অনেক উন্নত থাকবে। 3 মাস নতুন মানুষ আসে, ঠিক আছে, হ্যাঁ এই অত ইয়ে না এইভাবে আর কি। তো এটা এই কারণে ওরা ইচ্ছা করে আইভিএফ পদ্ধতি করে, কোনো সমস্যা ছাড়াই, বুঝতে পারছো? তাহলে এটা খুব সোজা। আইভিএফ পদ্ধতিতে যেটা করা হলো, যে মহিলার থেকে ডিম্বাণু নেওয়া হবে তাকে ফলিকল স্টিমুলেটিং হরমোন ইনজেকশন করা হয়, এতে করে তার যে 6-7টা পর্যন্ত ডিম্বাণু হয়, ওই ডিম্বাণু সব কালেকশন করা হলো এবং শুক্রাণু যখন ওখানে ফেলা হয় তখন কিন্তু হচ্ছে যে সবগুলোই নিষেধ ঘটে। এর মধ্যে দেখা হয় কোনটা বেশি সুন্দরভাবে টাইমিং ভাবে সুগঠিত হচ্ছে আর কি, যে ধীর গতিতে হচ্ছে না, যেভাবে হওয়ার সেভাবে হচ্ছে, যেটা ভালো সেটাই তোমার হচ্ছে জ্বরের মধ্যে পাঠানো। তো অনেকে বলে যে করছি তখন একবারে 2টা বাচ্চা নেব এরকম বলে, তখন দেখা যাচ্ছে যে একবারে জন্ম হচ্ছে জমজ না, মানে যেহেতু ওই যে ডিম্বাণু তো 6-7টা হচ্ছে, হ্যাঁ তো 6-7 দুইটা রেড হয়ে যায়, হ্যাঁ 2টা হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে এরকম। আবার অনেক সময় ওই যে বাচ্চাগুলো অনেকে কিনে তো তখন রেখে দেয় ডাক্তাররা, ওটাকে ল্যাবে রেখে দেয় স্টক করে, পরে যদি কেউ বলে যে আমি রেডিমেড কিনতে চাই তাহলে ওকে ওটা মানে ওর পেটের মধ্যে দিয়ে দিল, মানে মনে হচ্ছে রোবট কি হচ্ছে। হ্যাঁ এরকমই আর কি, উন্নত দেশে এরকম হয়ে গেছে আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারবো, এখানে কোনো সমস্যা নাই। এরপরে দেখো, এরপরে কিছু এমসিকিউর জন্য করতে হবে, যে সেটা হলো আইভিএফ পদ্ধতির সুবিধা অসুবিধা। আইভিএফ পদ্ধতির সুবিধা অসুবিধা, এই সুবিধা অসুবিধা সৃজনশীলের জন্যই পড়তে হবে, তবে খুবই সহজ। তবে এখান থেকে এমসিকিউ কিন্তু বেশ কয়েকবার আসছে, সেটা হলো প্রথম টেস্ট কুকুরের জন্ম, মেডিকেল এডুকেশন আসছে প্রথম টেস্ট কুকুরের, হ্যাঁ কুকুর দিয়ে প্রথম করছিল, প্রথমে তো মানুষ দিয়ে করেনি, প্রথমে তো কুকুর দিয়ে করছে। হ্যাঁ যেমন হলো যে ওই যে টাইফয়েডের টিকা কিন্তু বাংলাদেশে দিচ্ছে না, এটা নাকি মানে আবিষ্কার হওয়ার পর গরিব দেশগুলোতে প্রথমে আর কি পরীক্ষা করার জন্য দিচ্ছে, এজন্য অনেকে দিচ্ছে না। আমেরিকা ইউরোপ বা ওরা এখন এটা চালু করেনি, আগে হলো ফকিলি দেশে আর কি এটা অ্যাপ্লাই করছে। আইভিএফ না, মানে টাইফয়েড ইনজেকশন, এটা ওই ফকিলি দেশগুলোতে আগে কিন্তু নিয়ম হতে, এরা হ্যাঁ মানে তৃতীয় বিশ্বের বলা হয় এটাকে, মানে যে কোনো কিছু আবিষ্কার হলে প্রথমে ফকিলি দেশগুলোতে এটা অ্যাপ্লাই করে, ওরা যদি দেখে যে বাইচে টাতে থাকে সব ঠিকঠাক আছে তারপরে ওরা নেবে, এটা নিয়ম। তো এখন হচ্ছে যে ওরা ফ্রি দিচ্ছে, এটা আমাদের দেশে চলছে, কিন্তু এখন ইউরোপ আমেরিকা এরা ইংল্যান্ড তৈরি করছে, কিন্তু ওরা কিন্তু ব্যবহার করেনি, ইউরোপ আমেরিকা কেউ ব্যবহার করেনি, আমাদের দেশে পাঠাচ্ছে, যে ফকির দেশগুলো দিচ্ছে, আফ্রিকার কিছু দেশ আমাদের দেশ এগুলো দিচ্ছে, এরা হলো অ্যাপ্লাই করবে, তারপরে তোমার হচ্ছে যদি দেখে যে কোনো সাইড এফেক্ট হচ্ছে না তারপরে ওরা করবে।
বুঝছো? এই আর কি। তো এই ফকির নির্দেশের একটা সুবিধা আছে, অ্যাপ্লাইয়ের সুবিধা মানে তুমি আগে ফ্রি টিকা পাচ্ছ। ফ্রি ফ্রি কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, করোনা টিকা তাই তো। আচ্ছা, তাহলে এখন দেখো প্রথম টেস্ট টিউব পুকুরে জন্ম, এটা টেস্ট টিউব করেছিল 2015 সালে। এই অংশটা 19টি ভ্রূণ স্থাপন করে সাফল্য পান। তারপরে বাংলাদেশের প্রেক্ষিতে এটাও আসছিল মেডিকেল অ্যাডমিশনে যে বাংলাদেশের প্রথম 3 টেস্ট টিউব বেবি হিসেবে হীরামণি মুক্তা 3টা করেছিল। করছি যখন একবারে 3টাই করি। হ্যাঁ, মানে দাম তো একই, তো একসাথে 3টা। যারা টেস্ট টিউব করবে তাদের তো ধরো কয়েক লাখ টাকার ব্যাপার, তো তখন চিন্তা করে এত লাখ টাকা দিয়ে করছি যখন একসাথে 2-3টা নিয়ে নিই। কারণ একটা নিলে ধরো যে ওই যদি মারা যায় তাহলে আরেকটা থাকবে। এই যে গরিবদের তো এরকম হয়, যে বাচ্চা বেশি হয় গরিবদের এই কারণে, কিন্তু যে চিন্তা করে বাচ্চা বেশি থাকলে একটা বাচ্চা যদি ভালো না হয় তা আরেকটা ভালো হবে, আরেকটা ভালো হলে আরেকটা ভালো হবে, যে ভালো হবে সে আমাকে দেখবে, এরকম নাকি চিন্তা ভাবনা থাকে গরিবদের, যে সে আমাকে দেখবে এই আশায় তারা বেশি বাচ্চা নেয়। এটা নাকি তাদের চিন্তা ভাবনা, যে বৃদ্ধাকালে মানে কে দেখবে। তবে এখন অনেক ছেলেরা আছে যে ধর্মীয় শিক্ষা দেয় না, তখন দেখা যাচ্ছে কি করে জানো, নিজে যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই মা বাবাই তো তোমার হচ্ছে যে ওকে ধরো কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠিত করছে না, যেই প্রতিষ্ঠিত হয়ে যায় তখন বিয়ে করার পর তখন হচ্ছে যে কি করে, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। হ্যাঁ, তো হ্যাঁ বলছে তো বইয়ের ইয়েতে বইয়ের কুটনামিতে মা বাবাকে হ্যাঁ, দাদা কপালে খারাপ। না এখানে আমরা ছেলেও না, আমরা প্রবাসীকে বিয়ে করব না। প্রবাসীরা এরকম হয়, দেখিস বেশিরভাগ মা বাবাকে ছুঁড়ে ফেলে দেয়। বিদেশে থেকে মায়েরা থাকে না, বাংলাদেশি মেয়েরা এরকম হয়, বিদেশি ছেলেরা এরকম। এখন দেখা যাচ্ছে বাংলাদেশি ছেলেরা মাঝখান থেকে ভালো। এখন ভালো বলতেছে, এখন রাতে দেখা গেলো এমন বউ হলো বিয়ের প্রথম দিন আর বউ দিয়ে বিদেশে জায়গাটা বলতে আসে আর জায়গা দিয়ে মানে তাহলে ভাবতো বিয়ে খাওয়ার জন্য আমরা কবে থেকে ওয়েট করে আছি, আপনি দাওয়াত দিচ্ছিস। হ্যাঁ, তো বললো যে আপনারা যা বউ বুঝা জান স্যার দেখবেন হুট করে একটা বাচ্চা নিয়ে এসে রাতে বলবে স্যার আমার বিয়ে হয়ে গেছে, এটা আমার বাচ্চা। হ্যাঁ বলা যায় না, দাঁত করতে একবারে ছেলে মেয়ে বিয়েতে দাওয়াত দিবে। একটা ক্ষেত্রে এরকম ঘটছে, সত্যিকারের কাহিনী। এক বড়লোক ছেলে কি করছে, যে ওর ইয়ে নাই, মানে ওর বউ ছিল না, বাবা একটাই বাবাকে রাখবে, তো রাখিনি, বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে। তারপর দেখে যে উকিল নোটিশ আসছে, বাবা করছে কি, যেই ফ্ল্যাটে থাকতো সব সম্পত্তি ওই বৃদ্ধাশ্রমে দান করছে, ছেলেকে উকিল নোটিশ আসছে বাড়ি ছেড়ে দেয়। মানে ওইও প্রতিশোধ নিয়েছে যে বৃদ্ধাশ্রমে বুদ্ধি ভালো, হ্যাঁ বুদ্ধি ভালো, হ্যাঁ না তো এখন আচ্ছা, রাতিনের যে মনে করো যে ছেলে হবে, সেই ছেলের বউ যদি রাতিনকে বৃদ্ধাশ্রমে রাখে কি হবে? ওই ফর্মুলা অ্যাপ্লাই করবে। আমি আমার ছেলের উপরে কোনোভাবে ডিপেন্ডেন্ট হবো না, নিষেধ থাকে। না বয়স হয়ে গেলে তো এই কিছু একটা বদ্ধ আরে দিল কি মানে না, সেই বয়সে অনেক বয়স হয়ে গেলে তো তখন তো আসলে অবলম্বন দরকার, আর ওই সময় হ্যাঁ আপনার কাছে তো লাগবে না, আপনি অবলম্বন দিয়ে তুমি পুরা হয়ে যাবে, তাহলে ছাড় কতটা পুরা হবে, তাহলে কি হবে, ও সারা কাছে ওই সারা সেবা করে মানে না, ও পরোক্ষ কিন্তু আমার হায়াত বৃদ্ধি চাইলো আর কি, যে আমার 100 বছর বাঁচা লাগবে, আর ও ধরো যে 70-80 আপনার কাছে তো লাগবে, আপনি দেখেন ওই ওনার মাদের তেরেছে আশ্রম খুলে তোকে লিখবে ভাই। না ভাই তোমাকে ওখানে রাখবে। স্যার অ্যালাউড আচ্ছা দেখো, প্রজনন অক্ষমতা কাকে বলে? হ্যাঁ, প্রজনন অক্ষমতা কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়ে রাখবা। কোনো গর্ভনিরোধক পদার্থ বা পদ্ধতি ব্যবহার না করে 1 বছর নিয়মিত দাম্পত্য জীবন কাটানোর পরেও যদি কোনো দম্পতি গর্ভধারণে ব্যর্থ হয়, তখন সেটাই হলো প্রজনন অক্ষমতা, মানে তার সমস্যা। হ্যাঁ, এবার দেখো যে পৃথিবীতে 15% দম্পতি অনুর্বর, কিন্তু মাত্র 1 থেকে 2% দম্পতি বন্ধ্যা হয়।
পৃথিবীতে আর কি। একটি দুটো বন্ধা হয়, বন্ধা মানে তো জানোই। হ্যাঁ, এখন দেখো পুরুষের প্রজননিক সমস্যার কারণ। এখন দেখো যে এই সমস্যাগুলা হলো যে তোমাদের আছে কিনা ছেলেদের, মেয়েদেরটা আগে দেইনি, আগে তো ছেলেদেরটা, আগে মেয়েদেরটা পড়ে না, আগে মেয়েদেরটা পড়ে না স্যার সিকোয়েন্স যেটা আছে সেটা। না কোনো সিকোয়েন্স নাই। দেখো পয়েন্ট হলো বীজ যদি শুক্রাণুর অনুপস্থিতি, নির্বাচন করা লাগবে না জানতে হবে তো, ধরো ওরা বিয়ে করলে ওরা স্যার আপনি আমার এটা বলতে তোমরা কিভাবে পুরুষ নির্যাতন করছো নির্বাচন করবে এগুলোতে বেশি ওরা কি যায় দেখতে না বুঝা যাবে চুপচাপ না না এটা শিখলে হয়তো বুঝতে পারবে। প্র্যাকটিক্যাল স্যার কেমন বুঝছে আরে ওই যে স্যার বললো না যায় বলবে মেসি সিস্টারদের লজিক হ্যাঁ এদের তো মেসি স্টার দিবে তাই ভিডিও চলছে চুপ কর ইউটিউবের ভাইয়ারা বলবে না ফলো করে দেখেন আমি বলেছিলাম ভারতও দেখে, ভারতের ওরা খুশি হবে স্যার, ভারতের ওরা খুশি হবে। বলবে বাংলাদেশের ছেলেমেয়েরা এরা তো মরবে এরা তো মরবে। আচ্ছা দেখো তাহলে বীর্যে যদি শুক্রাণু অনুপস্থিত থাকে, অনেক সময় বীর্যে শুক্রাণু থাকে না, বীর্যে শুক্রাণু শুক্রাণু তৈরি হয়নি, মানে এটা জিনগত সমস্যা। হ্যাঁ আচ্ছা, তারপরে হলো এরপরে বলছে বীর্যে শুক্রাণুর সংখ্যা স্বল্পতা। বলা হচ্ছে যে সাধারণভাবে ধরো 40 কোটি শুক্রাণু থাকার কথা, তো সেটা যদি 20 মিলিয়নের কম হয় তাহলে তার হচ্ছে বাচ্চা হবে না। এগুলো অবশ্যই জানার কোনো উপায় নাই আর কি, ল্যাবরেটরি। আচ্ছা না একটা তো যে দিব বলে দিল, ওটা ওটা তো বুঝতে পারবে, ওটা প্রথম পরীক্ষা আর কি। বীর্যের মধ্যে একটা মরা দেহ না ততদিনে ওরা ধরো বৈজ্ঞানিক হয়ে গেছে, মানে সেই ক্ষমতা আছে, বর স্লিপ করার জন্য বৈজ্ঞানিক হয়ে গেছে। হ্যাঁ পরে দেখবেন রাত থেকে 50 বছর পরে বিয়ে করতেছে। পরে দেখবেন যে সারা বছর বাঁচতেছে। আচ্ছা, শুক্রাণুর অস্বাভাবিকতা, তার মানে শুক্রাণুতে লেজ নাই, অনেক সময় দুটো লেজ থাকে এরকম হয়, এটা আর কি। না মাথা থাকে কিন্তু লেজ থাকে। ঠিক আছে মস্ত বিল বলছে লেজ আছে কিন্তু মাথা নাই। আচ্ছা এরপরে দেখো বীর্যপাতে অক্ষমতা। বীর্যপাতে অক্ষমতা তো বুঝতেই পেরেছো, এটা বলতে বলতেছি। অনেক সময় দেখা যায় শ্বেতকণিকা আছে, মানে অনেক সময় শ্বেতকণিকা এই ইয়ে করো না, আমাদের কারো কারো এরকম হয় শুক্রাণু যখনই তৈরি হয়ে যায় তখনই শ্বেতকণিকা একে মানে বহিরাগত বস্তু মনে করে, তো ওই শুক্রাণুকে তখন ওই শুক্রাণুকে ধ্বংস করে ফেলে, আর এই শুক্রাণু তো আর হতেই পারবে না। এরকম ঘটনা ঘটে, মানে নিজের ঘরের মানুষকে লাথি মারে ইয়ে করে এরকম। এখন বীর্যপাতে অক্ষমতা, এটা তো বুঝতেই পারছো, এটা তো বলার ইয়ে নাই। আবার হচ্ছে আবার দেখো পুরুষহীনতা। হ্যাঁ হ্যাঁ তাহলে পুরুষত্বহীনতা, এটা ওই যে অর্থাৎ মেশিন যদি কাজ না করে, এটাই আর কি। হ্যাঁ তুই তোরা কষ্ট পাইতেছিস কেন? তবে ইয়ে না কিন্তু তাই বলে যে চামচ দিয়ে দিলে হবে, এটা ওটা কিন্তু হবে না। হ্যাঁ তাহলে তৌহিদকে বুঝাই দাও, মেশিন স্টার্ট হইতেছে না, মেশিন কোড়াতে কার কাছে যাবো? আচ্ছা এখন দেখো যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও অনেক সময় কারো কারো যৌন অক্ষমতা সৃষ্টি হতে পারে। এটা কি? যেমন দেখো যে না এটা অনেক সময় ওষুধ খেলে ঠিক হয়, যেমন চর্মরোগের কারণে, ক্যান্সার হলে, পেটে আলসার হলে, যক্ষা হলে, ডিসলিপিডেমিয়া মানে হলো লিপিড যদি এরকম হয়, রক্তে অনেক বেশি লিপিড আছে আর কি। হ্যাঁ রক্তে লিপিড বা চর্বির অস্বাভাবিক মাত্রা যদি থাকে কারো রক্তে, তাহলেও তার সমস্যা তৈরি হবে। ওই জন্য ডাক্তাররা যখন কোনো ছেলে তার সমস্যার কথা বলে, মানে অনেক সময় দেখা যায় বিয়ের পরে, ও তো এর আগে পরীক্ষা করেনি, বিয়ের পরে দেখছে যে ওর মেশিন কাজ করছে না। হ্যাঁ তো কাজ করছে না, তখন কাজ না করলে তো তখন বউটাও তো বিরক্ত হবে, তো তখন হচ্ছে যে হ্যাঁ বিয়ের আগে পরীক্ষা করেনি মানে এটা তো রোজকার ব্যাপার না না বিয়ের আগে পরীক্ষা করার তো কোনো সুযোগ নাই। বিয়ের আগে পরীক্ষা করার এখন হচ্ছে যে ও তখন দেখছে যে এই কাহিনী, তো
তখন এই কাহিনী বর্তমানে পরিসংখ্যানে দেখা গেছে যে এখনকার ছেলেরা বর্তমানে পরিসংখ্যানে দেখা গেছে এখনকার ছেলেদের নাকি 95%ই বিয়ের পরে সমস্যা হয়। 95% এত সমস্যা খুশিতে কাজ না এবং হচ্ছে তবে এর মধ্যে আবার 99%ই হলো যে ওষুধ খেলে 1 মাসের মধ্যে ঠিক হয়ে যায় আর 1% না কিন্তু হচ্ছে সমস্যা আছে অনেক বউ এটা মেনে নেয় না তখন ওই বউ বাচ্চাদের নতুন বউ বাচ্চা অনেক বউ এটা মেনে নেবে না তখন মেনে না নিলে ওটা বাতিল যে তখন হচ্ছে যে ও তখন লজ্জার বিষয় না ওই যখন বলবে যে তুমি কেন ওকে ছাড়ছো ও আবার সরাসরি বলবে যে আমার বর পারে না তখন হচ্ছে এই কথা বলবে তখন তো ধরো ওই বরেরও তো সমস্যা লজ্জার বিষয় ও বরেরও তো একটা লজ্জার বিষয় তাই কিনা এখন দেখা যাচ্ছে যে এই তখন হচ্ছে ডাক্তার ওষুধ দেওয়ার আগে বর্তমানে যেটা করে যে পরীক্ষা দিবে আগে ওষুধ দিবে না এতেও সময় নষ্ট হয় কিছু পরীক্ষা দেয় পরীক্ষার মধ্যে থাকে একটা যে রক্তে লিপিডের পরিমাণ বেশি কিনা তারপর কোনো হরমোনে ঘাটতি আছে কিনা হ্যাঁ টেস্টোস্টেরন হরমোন কেমন আছে এই সব কিছু হ্যাঁ থাইরক্সিন হরমোন কেমন আছে এই সব কিছু অনেকগুলো হরমোনাল পরীক্ষা থাকে ওগুলাতেও দেখা যায় সময় নষ্ট হয় তারপরে এখনও বলছে যে আপনি আমাকে আগে ওষুধ দেন ডাক্তার কিন্তু সাধারণত পরীক্ষা নিরীক্ষা ছাড়া ওষুধ দিতে চায় না যে আগে পরীক্ষা করে এই পরীক্ষাতে সময় নষ্ট তখন বউ বিরক্ত হয়ে যায় এই তুমি পরীক্ষা চালাও আমি চলে গেলাম মনে করো অনেক সময় ইয়ে হয়ে যায় ঘটনা ঘটে এখন হচ্ছে যে অনেকে দেখা যায় পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কলকাতা হারবালে চলে যায় কলকাতা হারবালে চলে যায় তো কলকাতা হারবালে ওই ওরা তো পরীক্ষা নিরীক্ষা ছাড়া ওষুধ দিয়ে দেয় ওটার আবার সাইড এফেক্ট হয় পরীক্ষা নিরীক্ষা ছাড়া ওষুধ দিলে তখন ধরো কিছুদিন কাজ করবে পরে আবার একবারে মেশিন সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে কিছুদিন কাজ করবে তারপরে মেশিন সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে মেশিনের সাথে দড়ি না ওরা কাজ হবে না ওরা তো বুঝবে যে কৃত্রিম তাই না ওটা তো কৃত্রিম ওটা কাজ হবে না ওটা কৃত্রিম না ওটা তো এক নাকি ইয়ে হচ্ছে যে আমার একটা পরে বলছে এক কলকাতা হারবালে এক ডাক্তার বলে হচ্ছে যে ইয়ে নিয়ে আসছে ওই স্বামী আর স্ত্রী দুজনে আসছে এখন এখন হচ্ছে যে স্ত্রী বলছে যে স্বামীরই লজ্জা বেশি হ্যাঁ স্বামীরই লজ্জা বেশি মানে রাতের মতো লজ্জা মনে করো এখন হচ্ছে যে সে এখন বউ বলছে যে স্বামী বলছে না বউ কলকাতার হারবালে ডাক্তার বলছে দুইজনেই আসছেন তো কার সমস্যা বলছে আমার বরের সমস্যা তো তখন বলতে বলেন আপনি কি সমস্যা চুপ করে আছে কথা বলছে তখন তাহলে কে বলবে তখন বলছে আমি বলছি কি সমস্যা তো বলছে যে আমার বরের ওই মেশিনটা তো বেশি একটা বড় না একটা মোটাও না এরকম বলছে এটা শুনে এখন এটা শুনে তখন বলছে তাহলে এটা আমার পরীক্ষা করে দেখতে হবে তো বললাম ডাক্তারের কাছে নিয়ে গেছে না ওই হারবাল ডাক্তার এরকমই নিয়ে গেছে এখন আরে তো দুই গিয়ে দেখিলা এখন মনে করো যে শোনো এখন এমন হতে পারে ওই বউ হয়তো মানে ইউরোপ আমেরিকার কোনো ওরকম দেখছে সেটার সাথে মিলাচ্ছে যে এটা মিলছে না তো কি বুঝছো বুঝলি এই রাত থেকে বুঝাও এরাই বুঝবেন তো বেশি পারে শুনতে পারে শুনে না স্যার বলছে ওটা গুগলে সার্চ করে দিয়েছে আমেরিকা আচ্ছা ঠিক আছে কন্টিনিউ এখন হচ্ছে যে এখন ওই কারণে হয়তো গেছে যে এখন হচ্ছে কলকাতার ওই হারবাল ডাক্তার তো বলছে যে আসলে আমাকে তো এটা পরীক্ষা করে দেখতে হবে যে আসলে আপনার কি অবস্থা তো তখন মনে করো যে ওই পার্সোনাল রুমে নিয়ে গেছে নিয়ে চেক টেক করছে করে টরে তখন চেক টেক করে টরে তখন ওই ডাক্তারই নাকি মনে মনে বলছে যে রোগী যে আসছে এই রোগী থেকে বলল আপনি কি করে জানেন ও না এটা হলো ওই আমার ভাবতে জ্ঞান করতে গিয়ে ব্যাপারটা আসছে মনে মনে বলছে ওটা এটা হলো
আমার যে কলিগকে গল্পটা করছে আর কি, ওই কলিগকে বলছে আপনার যে কলিগে বউ এটা করছে বুঝতেই পারলো না। লে ভাই আমার কলিগ চার বলবো না, কলিগ। আমার কলিগটা ওই কলকাতা হারবাল ডাক্তারের বন্ধু আর কি, হ্যাঁ। তো ওই বন্ধু হওয়ার কারণে তো বলছে বিভিন্ন রকম রুগী আছে, একটা গল্প হচ্ছে এরকম কাহিনী হয়েছে। তো বলছে যে আমি রুগীকে দেখার পর আমি মনে মনে ভাবছি, কলেজকে বলছে আমি মনে মনে ভাবছি যে রুগীটা যেমন আমার তো তার থেকেও কম, বুঝলি কি? মানুষ না হ্যাঁ, তো তখন বলছে তাহলে কি কাহিনী, হ্যাঁ বুঝতে পারছো? এই হলো কাহিনী। আচ্ছা, এখন হচ্ছে যে রাতে তো টেনশনে আছে, সলিউশন কি এখন কি আর করা, এখন ওর টাকা ইনকামের জন্য ওইটাই 10,000 টাকা দিয়ে ওষুধ ধরাই দিচ্ছে উদার। ইনকামের জন্য, উদার, হ্যাঁ, কাজ তো টাকা ইনকামের জন্য বিভিন্ন ভিটামিন এটা সেটা দিয়ে ছেড়ে দিয়ে, কি করবে হ্যাঁ এই মিলাতে পারেনি এই আর কি। তাহলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতে এটা হতে পারে যৌনবাহিত রোগ। অনেক সময় যৌনবাহিত রোগেও যেমন গনেরিয়া, সিফিলিস, এই গনেরিয়া বলতে যে পেনিসে ঘা হয় এক ধরনের আর কি, হ্যাঁ। সিফিলিস পেনিসেও হতে পারে, আবার মুখে টুখে এই সমস্ত জায়গায়ও হতে পারে। এই রোগগুলা থাকলে শুক্রাণু উৎপাদন কমে যায় আর কি। তারপরে দেখো যে আরেকটা হলো যে ভেরিকোসেলিস। ভেরিকোসেলিস বলতে বোঝায় পুরুষের যে অন্ডথলির মধ্যে যে রক্তজালকগুলো আছে, ওই রক্তজালকগুলা যদি হচ্ছে অ্যাবনর্মাল হয় আর কি, অনেক সময় শক্ত ধরনের হয়, মানে স্বাভাবিক না হয় একটু শক্ত হয়, এরকম সমস্যা হলে তখন হচ্ছে অক্ষমতা তৈরি হয় আর কি। ওই শুক্রাশয়ের মধ্যে যে রক্তজালক আছে, রক্তজালকের সমস্যা বলা হয় এটাকে। জিনগত রোগও থাকতে পারে, যেমন হলো সিস্টিক ফাইব্রোসিস। ওই যে সিস্ট মানে থলে, আমাদের অ্যালভিউলাসের যে অ্যালভিউলাসগুলো আছে ওটাকে সিস্ট বলা হচ্ছে, ছোট ছোট থলের মতো। ফাইব্রিন মানে ওর মধ্যে থেকে কিছু প্রোটিন আছে, ফাইব্রিন প্রোটিন নিঃসরণ হয়, যেটা খুবই আঠালো। তো ওই যে কাশি হয় প্রচন্ড, এই রোগ থাকলেও তার হচ্ছে যে এই মানে এই পুরুষের অক্ষমতার ব্যাপারটা হবে। অন্যান্য কারণও থাকতে পারে, যেমন রেডিওথেরাপি, এমআরআই, বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা আছে, তারপরে ধূমপান করা, স্থূলতা, মাদক দ্রব্য সেবন, দুশ্চিন্তা, মানসিক অবসাদ, এই সব কিছুই হলো তার এই রোগ হওয়ার কারণ। তা আসলে বেশিরভাগ এখানে যতগুলো রোগ আছে বাহ্যিকভাবে আসলে কেউই মানে একটা ছেলেও তো বাহ্যিকভাবে আসলে বুঝতে পারবে না যে তার এইসব রোগ আছে কিনা, পরীক্ষা করলে তখন বুঝতে পারবে। তো এই কারণে এখন দেখা যাচ্ছে তার লিপিড প্রোফাইলে রক্তে চর্বির পরিমাণ বেশি হয়ে আছে, এটা তো আগে ভাগে কেউ টেস্ট করবে না, হ্যাঁ। তবে তোমরা সচেতন হলাম, বিয়ের আগে এই পরীক্ষাগুলো করে নিলে তাহলে আর সমস্যা হবে না, কারণ হ্যাঁ হ্যাঁ না তাহলে রিস্ক থাকলো না ধরো। তো তখন দেখা যাচ্ছে যে এখন বউ যদি বেশি মনে করো যে সায়েন্সে টাইন্সের হয়, বেশি জানে, তাহলে তো বউ প্রথমে বলবে যে বলো তুমি ওই 100 ভাগের মধ্যে তুমি কি ওই 5%-এর মধ্যে আছো না 95% আছো। তখন তুমি যদি প্রথমে বলো যে বিয়ের আগে যুদ্ধ করে দিছে, তখন তুমি বলবা যে না সমস্যা নাই, আমি বিয়ের আগেই পরীক্ষা নিরীক্ষা করছি, আমি ওকে, মানে আমার কোনো সমস্যা নাই আর কি। তো এটা তুমি তখন আগে বলতে পারলা, তাহলে ও খুশি থাকলো, খুশি থাকবো। হ্যাঁ খুশি থাকলো, তোমাকে মানে বাতিল করার চিন্তা ভাবনা করলো না। ও আবার বাতিল করবে, কেন বাতিল করে দে, না পারলেই বাতিল, ঠিক আছে বুঝছো? আমার খাওয়া নাই হ্যাঁ। আচ্ছা, তাহলে এইগুলোই বিষয়। এরপরে দেখো নারীদের প্রজননিক সমস্যার কারণ। নারীদের হচ্ছে দেখো ডিম্বপাতে ব্যর্থতা, অনেক সময় জিনগত কারণে ডিম্বপাত হয় না, মানে ডিম্বাণু নিঃসরণ হয় না আর কি, ওই যে ফিলোপিয়ান নারীতে ডিম্বাণু আসে না, এটা জিনগত সমস্যা। তো এটা ঠিক করার কোনো ওষুধ নাই, মানে নারীদের ক্ষেত্রে যেটা হয় যে প্রজনন কালে তো সমস্যা হয় না, তাই না, ওটা তো কোনো ব্যাপার হচ্ছে না। আর ছেলেদের ক্ষেত্রে প্রজনন কালে সমস্যা হওয়া, আর ওটা তো কোনো ব্যাপার না, মানে প্রজননের কালে তো মেয়েদের সমস্যা থাকলেও ছেলেরা বুঝতে পারবে না ওইভাবে, হ্যাঁ। তো যাক রাতেনকে এখন একটু টাচ দিলে বুঝতে পারে, হ্যাঁ। তবে একটা ক্ষেত্রে বোঝা যায় যে অনেক সময় নারীদের একটা সমস্যা থাকে, হরমোনাল ইয়া যদি কম থাকে তাহলে ওই যে পিচ্ছির পদার্থ বের হবে না, তখন হচ্ছে পিচ্ছির পদার্থ বের না হলে ওই যে মেয়েটারও কষ্ট হবে, আবার ছেলেটারও জন্য সমস্যা, পিচ্ছির পদার্থ বের হয় না, এরকম ইয়ে থাকে আর কি। তো ওটাও তো আগের দিকে বুঝতে পারবে না, কারণ ওটা বিয়ের পরে বোঝা যাবে এই আর কি। তো এগুলো সমস্যা থাকতে পারে, হ্যাঁ। বিয়ের আগে ডাক্তার দেখা নিবে, তাই না? আচ্ছা,
তো তোমার হচ্ছে যে তবে সমস্যা বেশি হয় ছেলেদেরই বেশি সমস্যা, ছেলেদেরটাই বেশি সমস্যা আর কি। এখন দেখো ডিম্বনালীর ক্ষতও হতে পারে। ডিম্বনালীতে যদি ক্ষত হয় তাহলে তো ডিম্বাণু ক্ষত থাকলে আর পাসিং হবে না, এটা একটা সমস্যা। যেমন হলো দেখো অ্যান্ডোমেট্রিওসিস বলা হয়, অ্যান্ডোমেট্রিয়ামের স্ফীতি। অ্যান্ডোমেট্রিয়াম ওই যে জরায়ুর মধ্যে যে ভিতরের যে স্তরটা অ্যান্ডোমেট্রিয়াম বলা হয়, ওইটা যদি স্ফীত হয়ে থাকে তাহলে ওখানেও তোমার হচ্ছে যে ডিম্বাণু আর কি নিঃসরণ হওয়াটা বন্ধ করবে আর কি। ডিম্বনালী ক্ষতিগ্রস্ত হলেও জরায়ুতে ডিম্বাণু পরিবহন হবে না আর কি। জরায়ুর ক্ষত হলে হবে না, জরায়ুর গ্রীবার ক্ষত, সার্ভিস বা জরায়ুর গ্রীবার ক্ষত যদি হয় তাহলে হবে না। এগুলো সবাই কিন্তু সৃজনশীল হিসাবেই, হ্যাঁ, কারণ এগুলা যেহেতু জানা দরকার এই জন্য এটা সৃজনশীল হিসেবে আসে, মেয়েদেরটাও ছেলেদেরটাও। যদি কোনো মহিলা ম্যাডাম প্রশ্ন করে তাহলে হয়তো মেয়েদেরটা করবে, আর ছেলেদেরটাই সবাই করবে, এটা নিষেধ থাকে না। ছেলেদের সবাই ও ছেলেদের যেহেতু বেশি ঝামেলা বেশি সমস্যা, এই কারণে ছেলেদের তো রাতে একটু মুখে হাত দিয়ে চিন্তা করছে যে বিয়েতে এত প্যারা এত কিছু সেই, হ্যাঁ, ভাবছে যে আমি 95 মধ্যে আছি, বিয়ে বাদ দিয়ে দেন না। বিয়ের আগেই আপনার লাস্ট 2 মাস ধরে আপনাদের বিয়ের পথে শুনতেছি আপনার মুখে। বিয়েতে কি কি সমস্যা, ভালো কিছু বললেন না। না, কারণ অধ্যায় চলছে তো বিয়ে সংক্রান্ত, যে এই অধ্যায় 2 মাস ধরে ছাড় দোয়া করে দিবে তোর যেন সুন্দরী বউ হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, 8 অধ্যায় না, এই অধ্যায় চলছে, এই অধ্যায়ের শিক্ষা নিয়ে 8 অধ্যায়ের প্রভাব পড়ছে। তারপর স্বপ্ন আমার উপরই সব আসলে সব দেখছি রাতে না আমার রিলসও সেন্ড করতেছেন বউ দিয়ে। ভালো হ্যাঁ, এটাই হলো বেশি হয়ে গেছে না, বউ দিয়ে রিলস পর্যন্ত। বেশি ভালোবাসার কারণে এটা হচ্ছে। তোমার হচ্ছে সব ক্ষেত্রে সাবধান হও, কোনো অবস্থায় তুমি না ঠকো, এই ব্যাপারে আর কি আগেই সাবধান করছি আগে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে যদি হঠাৎ করে বিয়ের ডেট হয় তুমি বলবো যে না আমার বুঝতেছি না, স্যার যে দায়িত্ব নেবে ঘরটালি করে বন্ধে তো স্যারের হবে যে আপনি কি আনি দিয়েছেন এক্সপায়ার বন্ধু দিয়ে আমার না তাহলে ভালো কথা বলছি চন্দ্র আচ্ছা। তারপর দেখো যে শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি, অর্থাৎ হলো শুক্রাণু পছন্দ করে শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি মানে উল্টা, মানে শুক্রাণু যখনই আসে মেয়েদের শ্বেতকণিকা থাকে, শুক্রাণুকে শত্রু মনে করে, পছন্দ করে না, শত্রু মনে করে ওকে ধ্বংস করে দেয়, তাহলে তো কোনোদিনও বাচ্চা হবে না স্বাভাবিকভাবে। ওটাও জিনগত ত্রুটি, এটা ঠিক করা যাবে না, মানে ওই শুক্রাণু যে শুক্রাণু ঢুকুক ওকে শত্রু মনে করে। বেশি খেট করে যেমন ধরো যে কোনো মহিলার যদি অন্য প্রাণীর শুক্রাণু যায় তাহলে কিন্তু সে ভূমিকা ধ্বংস করে দেয় তাকে। হ্যাঁ, এটা নিয়ম। ধরো যে যদি ঘোড়ার শুক্রাণু গেল, আচ্ছা স্যার ধরে নেন শ্বেতকণিকা পাস করে অন্য প্রাণীর শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় মানুষের, তাহলে কি ঘটনা ঘটবে? না হয়ে গেলে পরবর্তী আসলে স্টেজে পার হবে না, এই কারণে হবে না যে ধরো যে হোমোজাইগাস যে ক্রোমোসোম সেম সেম, তাই না? তো এখন ঘোড়ার ক্রোমোসোম বা গরুর ক্রোমোসোম সেম সেম হয় না, ওরা জোর বাঁধে না, ওই জোর বাঁধার ব্যাপারটাতে ওরা রাজি হয় না, কারণ জিনগুলো তো পাশাপাশি থাকে। হোমোজাইগাস গুলো একসাথে মিলিত হওয়ার সময় দেখবে যে এটা ঘোড়া ম্যাচ করবে না, যাদের পরবর্তী স্টেজ আর যাবে না। তবে অত দূর আসতে দিবে না, তার আগেই ওই যে অ্যান্টিবডি ইয়া করবে, ধ্বংস করে দেয়, মানে অন্য প্রাণীর হলে। কিন্তু কখনো কখনো মেয়েদের শ্বেতকণিকা কি করে যে মানুষের তাও ওটাকে শত্রু মনে করে, মানুষেরটাও করতে দেয় না, মানে ধ্বংস করে। সাধারণ নিয়ম হলো যে না, কখনো কখনো ওটা রোগ, সবসময় একটা বাচ্চা হবে না, কোনো মহিলার বাচ্চা হবে না, তাহলে তো আমরাও হতাম না, আমরা তো হতাম না সবসময় না, মানে যাদের রোগ, এটা রোগ থাকলে এটা হবে। দেখা যাচ্ছে যে বাচ্চা না হওয়ার কারণ হিসেবে তখন এটা পরীক্ষা করে পাওয়া যায়। তো অনেক সময় পরীক্ষা 2 পক্ষেরই করতে হয়, যদি স্বাভাবিক থাকে বাচ্চা না হলে 2 পক্ষেরই পরীক্ষা করতে হয়, পরীক্ষা করে তারপরে আর কি। যে দেখো এবার বলছে উচ্চমাত্রার লুটিনাইজিং হরমোন বা প্রোলাকটিন হরমোন, এটা যদি খুব বেশি মাত্রায় থাকে তাহলেও তোমার হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয়,
হ্যাঁ ওই যে দুধ হরমোন, প্রোলাক্টিন মানে দুধ হরমোন, যে অনেক সময় এটাও কিন্তু জেনে রাখো, কেউ যদি বিয়ের পর পর বাচ্চা না নিয়ে পিল খায় তাহলে কিন্তু পিল ওটা কি জন্ম নিয়ন্ত্রণ পিল জন্মসুন্দর দিয়ে। আচ্ছা ও এটা তো তাহলে জানতে হতো না, কিন্তু এখন যে ওর মেহেদির বউ যদি বলে যে পিল এনে দাও তো, আমি রিল শুনছি তিল। ও আচ্ছা আচ্ছা রাত কিন্তু চিনো পিল। তো এখন ওই পিল এই কাজটা করে, কিছু হরমোন বাড়ায় দেয়, হ্যাঁ যেমন নিউট্রিয়েন্ট হরমোন পিল বাড়ায় দেয়, হ্যাঁ তো বাড়ায় দিলে তখন হচ্ছে যে ওই বাচ্চা আর কি হওয়ার ক্ষেত্রে ঝামেলা। এই কারণে প্রথম কথা হলো যে বিয়ের পর পর কোন অবস্থাতে পিল খাওয়া যাবে না। পিল খেলেই তোমার হচ্ছে অন্যান্য বাচ্চা নিতে না চাইলে অন্যান্য অনেক রকম পদ্ধতি সেটা করা যেতে পারে, কিন্তু হলো কোনো অবস্থাতে পিল খাওয়া যাবে না। যারা পিল খেয়ে ফেলে একবার তাদের পরবর্তীতে আর বাচ্চা হয় না, মানে বা হলো অনেক কষ্ট, অনেক কিছু করে টোরে রিস্ক হয়ে গেল, কি দরকার। তাহলে বিয়ের পর পর কোনো অবস্থাতে পিল খাওয়া যাবে না। তো পিলটা সমস্যা তৈরি করে, পিলের কাজটা আসলে বাচ্চা হতে না দেয়া। তো যখন সে বেশি বেশি খায় শরীরে ওই সিস্টেমটা ওষুধ না খেলেও ওটা কাজ করে, হ্যাঁ তখন অটোমেটিকলি ভাবে ওটা শরীরে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন ওই বাচ্চা হবে না। তা বাচ্চা হতে না দেয় তো ওর কাজ, তখন ওইটা স্বাভাবিক ওরকম হয়ে গেল, তখন আর বাচ্চা হবে না। হ্যাঁ তো এই জন্য কখন পিল খাওয়া যাবে, ধরো যে তুমি দুইটা বাচ্চা নেওয়ার ইচ্ছা, ধরো দুইটা বাচ্চা নেওয়ার ইচ্ছা, তাহলে দুইটা বাচ্চা হয়ে গেলে তারপর পিল খেতে পারে, সমস্যা নাই। কিন্তু বাচ্চা হওয়ার আগেই যদি কেউ পিল খেয়ে নেয় তাহলে অনেক জটিলতা। এই জন্য তোমরা তোমাদের বউকে হবে, আমি তো জানি না, তোমাদের বউকে বলে দিবা, বুঝছো? আর তোমরা তো শুনলে, তোমরা হলো বউ আপনার কাছে কথা বলে পড়ায় ওরে 9 অধ্যায় পড়ায় না, আমার বউরে এখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ 9 অধ্যায় পড়ে পড়ায় দিয়ে বলে দিলে হয়ে যাবে। ওই জন্য বলা হয়েছিল তুই বিয়েটা করে নে, একসাথে ক্লাস করিস দুইজন, ভালো বউ বুঝতে পারিনি, দুঃখের বিষয়। তুলা থাকতে না ওই কারণে তো বই এগুলা কিছুটা আছে যাতে তোমাদের জ্ঞানটা হয়। কারণ কি লেভেল বয়সে তো অনেকে বিয়ে হয়ে যায়, তাই না? ওই জন্য এই কারণে। তাহলে এখন তুমি শুনলা, তোমার বউকে বলার দায়িত্ব তোমার বউকে বলার দায়িত্ব। টিচারগিরি করার ইচ্ছা নাই, এইটা টিচারগিরি না, এটা হচ্ছে যে খালি বলতে হবে যে এখন কি খাওয়া যাচ্ছে। কি হইলো কি সব ডিসকাস তোমরা বুঝবে না দেখো জন্মগত ত্রুটি, কিছু না। জন্মগতভাবেই কারো দেখা যায় যে প্রজনন তন্ত্রের ত্রুটি থাকে জন্মগতভাবেই। তো জন্মগতভাবেই যদি ত্রুটি থাকে, যোনির ভিতরের দিকে বা জরায়ুর ভিতরের দিকে যদি কোনো ত্রুটি থাকে, ইনকমপ্লিট থাকে ওই জায়গাগুলো, তাহলেও বাচ্চা হবে না। এটা হলো 10% এরকম হয়। অন্যান্য সমস্যা, ডায়াবেটিস থাকলে, ধূমপান করলে, মেয়েরাও অনেকে ধূমপান করে, স্টেরয়েড ওষুধ খেলে, ওরা দুজনই করে। হ্যাঁ জানতিস না? দেখেছি। আমরা জানি না স্যার। না এরা ভালো মেয়ে, এরা বন্ধ কথা বলে শোন, আমরা সচেতন, সচেতন, ওই তো জানে যে ধূমপান করলে কি ক্ষতি, এটা জানে না, সায়েন্সের আচ্ছা এই হলো যে তাহলে এই দুটাই সৃজনশীল হিসেবে পয়েন্ট আকারে পড়তে হবে। এবার দেখো প্রজনন অতিরিক্ত অক্ষমতার চিকিৎসা, এটা আসে না পরীক্ষায়, অক্ষমতার চিকিৎসা। মিথিলা এ দেখো এবার দেখো পুরুষ ও নারী প্রজনন হরমোনের ভারসাম্যহীনতা। কি স্যার কি বলছেন? এবার হলো পুরুষ ও নারীর প্রজনন হরমোনের ভারসাম্যহীনতা। কোথায়? এই যে নারী প্রজনন হরমোনের ভারসাম্যহীনতা, অর্থাৎ দ্বিবয়সের দিকে অনেক হরমোন খরিত হয়, তার মধ্যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন প্রধান। এসব হরমোন ক্ষরণের মাত্রা কম বেশি হলে স্বভাবতই ভারসাম্যহীনতা দেখা দেবে। এখন কারো যদি উচ্চ মাত্রায় ইস্ট্রোজেন থাকে তাহলে তার কি কি সমস্যা হবে? এই হরমোন না, এটা এগুলো সবই। আচ্ছা এখন কথা হলো যে হরমোনের ব্যাপারটা মানুষ আরোই জানে না, কারণ হচ্ছে তোমার হরমোন পরীক্ষা করতে অনেক টাকা লাগে। ধরো আমাদের কয়েক রকমের তো হরমোন আছে, তো সাধারণভাবে 6টা হরমোন আমাদের মানে শরীরের সাথে খুব বেশি দরকার আর কি, এটার কম বেশি হলে ঝামেলা। তো ওই 6টা পরীক্ষা করতে এক একটা হরমোন পরীক্ষা করতে 3000 টাকা লাগে। আমার ফ্রি না, ফ্রি হলে তো তোমার সবার তো ফ্রি না। এখন মনে করো যে ওরকমই না সব করে পরীক্ষা,
প্রবলেমগুলো পরীক্ষা করতে বোঝাতে এরকম না না বেশিরভাগই না না তোমার আল্ট্রাসাউন্ড যেমন তোমার 900 টাকা আল্ট্রাসাউন্ড বা এক্সরে বোর্ড বা এগুলো তো 300-400 টাকা বেশি। তো এই হরমোন পরীক্ষাগুলা এটা পরীক্ষা দেখা যায় মানুষ করে না দাম বেশি বলে, বেশি খরচ। তো এই হরমোন পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, হরমোনটা পরীক্ষা করে নেওয়াটা উচিত, যে বিয়ের আগে হরমোন পরীক্ষা করা উচিত, মেয়েদেরও করা উচিত। এখন মেয়ের বাবা যদি মনে করে যে ওই অনেক সময় দেখা যায় এরকম ঘটনা ঘটে যে প্রথম যখন ধরো ওই কারো বউ হয়ে যাবে না, প্রথমে দেখা যায় মেয়েদের অনেক বড় রকমের অসুখ হয়, এটার দায়িত্ব কিন্তু স্বামীকে নিতে হয়। কারণ হলো আল্লাহ পরীক্ষা করা যে তোমাকে সারা জীবন দায়িত্ব নিতে হবে, তাই প্রথমেই আগে একটা আঘাত দেয়। স্যার আমি 2 মিনিট ব্রেক নিলাম। ও আচ্ছা ঠিক আছে। এখন দেখো যে তাহলে উচ্চমাত্রার ইস্ট্রোজেন যদি থাকে তাহলে তার কি কি সমস্যা হবে, এই সমস্যাগুলো এমসিকিউ। হ্যাঁ, যে উচ্চ মাত্রার যদি থাকে তাহলে যেসব লক্ষণ প্রকাশ পাবে সেটা হলো পাক রসচক্রীয় সিন্ড্রোম, মানে রসচক্র যে হয় এটা হলো খুব আগেই শুরু হয়ে যাবে। মানে তোমার ধরো 28 দিনে হওয়ার কথা, দেখা যাচ্ছে 21-22 দিনেই হয়ে যাচ্ছে, মানে 28 দিন যেটা তাড়াতাড়ি। হ্যাঁ, এটা আর কি। আর কি সমস্যা হবে, স্তন ফুলে যাওয়া, স্পর্শকাতর ও ব্যথাগত হওয়া, শরীরে পানি জমে, ওজন বেড়ে যায়। তাহলে দেখো এই যে ওজন যে বেড়ে যাচ্ছে, এখন ধরো তুমি ডায়েট কন্ট্রোল করে যাচ্ছ, হ্যাঁ, কিন্তু তুমি জানোই না যে তোমার ইস্ট্রোজেন বেশি হয়ে গেছে, ডায়েট কন্ট্রোল বেশি নাই ডায়েট কন্ট্রোল করতে না, ও ডায়েট করছে প্রচুর, তারপরেও অনেক চিকন হয়ে গেছে। তারপরে দেখো মাথা ব্যথা হয়, মাইগ্রেন হয়, স্তন ব্যথা হয়, পিঠের ব্যথা হয়, মিষ্টি ও নোনতা খাবারের প্রতি ব্যাকুল হয়ে পড়ে, মিষ্টি ও নোনতা খাবারের প্রতি ব্যাকুল হয়ে যায়, এইগুলো আর কি। এখন দেখো আবার নিম্নমাত্রা, এবার দেখো নিম্নমাত্রা ইস্ট্রোজেন, নিম্নমাত্রা ইস্ট্রোজেনের ক্ষেত্রে 4th নম্বর লাইন থেকে যে অবসাদ লাগে, রাতে ঘাম হওয়া, মনোযোগে বিঘ্ন ঘটা, সন্ধি ব্যথা, মানে হাঁটু টাটু এগুলো ব্যথা, ত্বক শুষ্ক হওয়া, আতঙ্কগ্রস্ত হওয়া, এগুলো হচ্ছে ইস্ট্রোজেনের কুফল, অর্থাৎ যদি কম থাকে তাহলে আর কি। এরপরে দেখো যে উচ্চমাত্রার প্রজেস্টেরন যদি কোনো মহিলা থাকে তাহলে লাস্ট লাইনটা লাগবে, বুকে ব্যথা প্রবণতা হবে, স্ফীত হওয়া, বুক স্ফীত হওয়া বলছে, অস্থির মেজাজ, অতিরিক্ত ঘুম ভাব, কার্যকর ইস্ট্রোজেনের স্বল্পতা ইত্যাদি। আর নিম্নমাত্রা যদি প্রজেস্টেরন হয় তাহলে বেশি সমস্যা, অনেক সূক্ষ্ম কাজের উদ্দীপক ও নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা পালন করে প্রজেস্টেরনটা। তো এটি অন্যতম মৌলিক হরমোন যা প্রয়োজনে ইস্ট্রোজেন ও কর্টিসন উৎপন্ন করে। এই প্রজেস্টেরনটা ইস্ট্রোজেন এবং কর্টিসন মানে কি? কর্টিসন ওই যে তোমার হচ্ছে কষ্টদায়ক হরমোন, কর্টিসল কর্টিসন। তো দেহে নিম্নমাত্রা প্রজেস্টেরনের লক্ষণগুলোর মধ্যে রয়েছে অনুর্বরতা, পিত্তথলির অসুখ, অনিয়মিত রসচক্র। অনিয়মিত রসচক্র কখনো দেখা যায় 1.5 মাস পরে হয়, কখনো আবার আগে হয়ে যায়, এরকম। এটা হলো অনিয়মিত রসচক্র। কাজে যদি কারো অনিয়মিত রসচক্র থাকে তাহলে এই পরীক্ষার তার দেখার বিষয় যে কোনো সমস্যা আছে কিনা। তারপরে হলো রসচক্রের সময় রক্ত জমাট, স্তন্য ব্যথা, শুষ্ক যোনিদেশ, তাহলে কম ব্লাড সুগার অবসাদ, এই ম্যাগনেসিয়াম স্বল্পতা। এরপরে দেখো অ্যান্ড্রোজেন সংক্রান্ত ভারসাম্যহীনতা। অ্যান্ড্রোজেন সংক্রান্ত যদি উচ্চমাত্রার অ্যান্ড্রোজেন থাকে তাহলে কি হবে, 4th নম্বর লাইন থেকে এই বৈশিষ্ট্যগুলো শুধু। দেহে উচ্চমাত্রার অ্যান্ড্রোজেন উপস্থিতির লক্ষণ হলো অনুর্বরতা, ওই যে বাচ্চা অনুর্বর হবে আর কি, রসচক্র অনিয়মিত হওয়া বা একেবারে না হওয়া, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, মানে পলি মানে বহু, সিস্টিক বলতে সিস্ট, অর্থাৎ হলো জরায়ুর ভিতরে অনেক সিস্ট হবে। সিস্ট হচ্ছে আসলে থলে, তাই না? তো টিউমারের ছোট ভাই হলো সিস্ট, সিস্ট থেকে পরে টিউমার হয়ে যায়। টিউমারের ছোট ভাই হলো সিস্ট। সিস্টও কিন্তু আসলে ভালো করা যায় না, খুব ছোট্ট সিস্ট থাকলে ভালো হয়, সিস্ট বড় হয়ে যায়, হ্যাঁ তখন অপারেশন করতে হয়, অপারেশন করা ভালো হয়। এটা মেয়েদের আর কি হয়, জ্বরের মধ্যে। হ্যাঁ, তোমার টেনশন নাই। হ্যাঁ, জ্বরের মধ্যে হয়। ও আচ্ছা, বইয়ের টেনশন, হ্যাঁ বইয়ের যেতে হয়, হ্যাঁ তাই তো কথা। তারপরে অস্বাভাবিক স্থান লোমশ হওয়া, যেমন মুখমণ্ডল, ঠোঁট, গভীর জায়গায়, চুল কমে যাওয়া, ব্রণ দেখা, হ্যাঁ, কোলেস্টেরল কমে যাওয়া, ভালো কোলেস্টেরল কমে যাওয়া, খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়া, উদরের চতুর্দিক ঘিরে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া।
তাহলে এই দেখো এটা উচ্চ মাত্রায় যদি অ্যান্ড্রোজেন থাকে তাহলে নিম্ন মাত্রায় অ্যান্ড্রোজেনে কি হয়, দ্বিতীয় নম্বর লাইন থেকে এই সময় পিটুইটারি গ্রন্থিতে টিউমার দেখা দিতে পারে এবং হাড়ের ক্ষয় হতে পারে, অবসাদ, উত্তেজনা হ্রাস, ভালো মন্দের বাজার থাকে না, জনিদেশের শুষ্কতা প্রভৃতি নিম্নমাত্রার। জনিদেশের শুষ্কতার জন্য দেখা যাচ্ছে সে ওষুধ খাচ্ছে কিন্তু এই পরীক্ষাটাই করেনি, তাহলে তো হবে না। গ্রামের মানুষরা পরীক্ষা ছাড়াই ওষুধ খাইতে শুরু করে দেয়, তখন এটার সাইড ইফেক্ট হয় পরীক্ষা না জানা থাকলে। এবার দেখো, এবার হলো রাতিনের রাতিনের এখানে ছেলে আমি একবার থ্যাংক ইউ এরা সব করে ফেলে দেখো আমি একবার ছেলে পুরুষে বদনাল হরমোনের ভারসাম্য থাকে। আমাদের না সমস্যা এগুলো জন্য হয়েছে। স্যার 12টা 10 ও 10, আচ্ছা 12টা 10 এখান থেকে খস, হ্যাঁ মারা গেছে আরেকটা হলো প্রাচুর্য মারা গেছে কি মজা মিলাদে আসে। এত প্রাচুর্য